অনেক দিন বাদে আমি আবার আপনাদের কাছে উপস্থিত হলাম। সেটার কারণ হলো আমার জীবনে একটি খুব ট্র্যাজেডিপূর্ণ একটি ঘটনা ঘটেছে। মানে আমার মা গত 8ই জুন 2025 সকাল 7:35 আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেছেন। এটি আমার কাছে নক্ষত্র পতন, এবং যে ব্যাপারটি ঘটেছে খুবই তাড়াতাড়ি ঘটেছে। মানে এই জিনিসের জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। যে ঘটনাটি ঘটেছে আপনাদেরকে একটু আগের থেকে আমি বলি। আপনারা সবাই জানেন 1 জুন 2025 ছিল জামাই ষষ্ঠী। 31 মে 2025 ছিল শনিবার, যেদিন আমি অফিস করে বিকেল 4:40 বাসে করুণাময়ী থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিই। আমার মা বাবা মেদিনীপুরের ফ্ল্যাটে রয়েছে এবং আমাদেরকে বলেছে জামাই ষষ্ঠীর জন্য এবছর মেদিনীপুরে যেতে। তো সারাদিন খুব আনন্দ। তারপরের দিন জামাই ষষ্ঠী, মায়ের কাছে যাব। মা তো ফোন করে করেই সারা, কি করব, কি রান্না করব, কি করব, বল বল। মাকে বলেছি তুমি যা পারো করবে, তো তাতেই ভালো। অফিসে সারাদিন কাটলো শনিবার। তাড়াতাড়ি করে 4টের সময় বেরোলাম, দিয়ে 4:40 বাস ধরলাম। বাস ধরে রাত 9টার সময় আমরা মেদিনীপুর ঢুকলাম। ঢুকেই দেখি মা সে তারপরের দিনে রান্নার হাফ প্রিপারেশন করেই ফেলেছে। মানে সবজি কাটা কাটি, মশলা বাটা, সমস্ত কিছু রেডি করে রেখেছে। যেতেই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রাত্রেবেলার ডিনার করে নিলাম। আমরাও প্রচণ্ড মিষ্টি টিষ্টি নিয়ে গেছি। মাকে অলরেডি বলে দিয়েছিলাম যে মা তুমি মিষ্টি আনবে না, তাও মা তার জামাইয়ের জন্য মিষ্টি নিয়ে এসে রেখে দিয়েছে। ভালো কথা। আর ওই দিন প্রচণ্ড গরম পড়েছিল, হাঁসফাঁস করছিলাম রীতিমতো। আর বাড়ির এসিটাও গেছে খারাপ হয়ে, যে এসিটা চালাবো। এসিটা চালালেই শুধু একটা স্পার্কলিং হচ্ছে। আমরা ভয়ে বন্ধ করে দিয়েছি যে না, কোথা থেকে কিছু শর্ট সার্কিট হয়ে যাবে, তাহলে তখন বিপদের শেষ থাকবে না। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সবাই আমরা বিশ্রাম নিয়েছি, ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলা উঠেছি, দেখছি মা যথারীতি তার রান্না বান্না শুরু করে দিয়েছে। তারপরে বললো দাঁড়া তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আয়, কৌশিককে বল, কৌশিক মানে আমার হাজবেন্ড, ওকে বল তাড়াতাড়ি করে উঠতে, চা করছি, চা খাবে, তারপরে আবার তাড়াতাড়ি চান করে আসবে, কেন কি আমি ঠাকুর পুজো করে ফোঁটা দিয়ে জলখাবার খেতে দিয়ে আবার রান্নার কাজে লাগবো। তো যথারীতি সমস্ত কিছু নিয়ম মাফিক সকালবেলা চা খাওয়া হয়ে গেল। চা খাওয়া হয়ে কৌশিক গেল স্নানে, স্নান করে এলো। এসে মাও তার মধ্যেই মায়ের স্নান হয়ে মায়ের পুজো হয়ে গেল। আমি একটু লুচিটা করে দিয়েছিলাম। মানে লুচিটা করে দেওয়া মানে মা ময়দা সবই মেখে রেখেছিল, আমি লুচি টুচি বেলে ভেজে তারপরে মা খেতে দিল। একটু আমি ভিডিও করলাম, মা যে তাকে আশীর্বাদ করছে। আমার মেয়ে ওখানে বসে আছে, আমার মেয়ের বয়স 5.5 বছর। আমার মেয়েকে আমার মা 9 মাস থেকে 3 বছর 2 মাস অবধি নিজের কাছে মেদিনীপুরে রেখেছিল, কেন কি কোভিড টাইমে আমি আমার মেয়েকে নিজের কাছে রাখতে পারিনি, নাহলে আমি জবটা কন্টিনিউ করতে পারতাম না। একে তো কেউ কোনোদিনও মা বাবার ঋণ শোধ করতে পারে না, আর উপরন্তু দেখুন আমার মেয়েকে আমি জন্ম দিয়ে থাকতে পারি, কিন্তু আমার মেয়েকে বড় করা পুরোটাই কিন্তু আমার মা করেছে। কারণ মা না আমি সহযোগিতা পেলে আমি চাকরিটা কিছুতেই কন্টিনিউ করতে পারতাম না। এই আমার পাড়া প্রতিবেশী, আমার অফিস কলিগ, আমার বাড়ির লোক সবাই জানে। তো যাই হোক, যেটা বলছিলাম কন্টিনিউ করি। কৌশিকের জলখাবার খাওয়া হয়ে গেল, মা ওকে ফোঁটা দিয়ে আশীর্বাদ করলো। তারপরে মা চলে গেল রান্নায়। আমি এদিকে দেখে থাকবেন একটি বনে থাকে বাঘ, ওই ভিডিওটি ওই দিনকে মেদিনীপুরের বাড়িতে আমি শ্যুট করেছিলাম। ওইটুকু শ্যুট করে
আমার বর ওটা এডিট করছিল। তারপরে মায়ের কাছে গেছি, মা দেখছি মানে সে ঘেমে যাচ্ছে, রান্না করছে, গরম লাগছে। আমি বলছি, মা তুমি এত ব্যস্ত হচ্ছ? মা বলে, তুই চুপ কর, করতে দে আমায়। ভালো কথা, মা করছে। মা ওদিকে চিংড়ির পকোড়াটা করবে। মা তখন আমাকে বললো চিংড়ির পকোড়াটা করে দে। আর এই চিংড়ির পকোড়া এই সব জিনিস আমার বর খুব ভালো পারে করতে। আমি বলছি, মা এইসব আমি পারছি না, আমি কৌশিককে ডাকছি, কৌশিক করে দেবে। কৌশিককে ডেকেছি, কৌশিক এসে চিংড়ির পকোড়াটা সুন্দর করে বানিয়েছে, গরম গরম ভেজেছে। আমি খাচ্ছি, মা খাচ্ছে। বাবা চিংড়ি মাছ খায় না, বাবা খেলো না। আমার মেয়ে একটুখানি খেলো, ওর খাওয়া দাওয়াতে প্রচণ্ড অনীহা। মা বলছে, দেখেছিস কি সুন্দর খেতে হয়েছে। তারপরে দুপুরবেলা সে এলাহি করে কৌশিককে খেতে দিয়েছে। জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া মিটলো, আমি খেলাম, আমার মেয়েকে খাওয়ালাম, বাবা মা সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। দুপুরবেলা মা আমাদেরকে নিয়ে একটু শপিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এত গরমের জন্য আমরা আর বাড়ির বাইরে কেউ বেরোতে পারিনি। বাড়িতে নিচে একটা মাদুর পেতে আমি আর মা শুয়ে শুয়ে গল্প করছি। আমার বাবা অন্য রুমে, কৌশিক আর আমার মেয়ে ঘাটিতে শুয়ে শুয়ে আমরা সবাই মিলে গল্প করছি। সেই সময় 3:30টার সময় কৌশিকের ফোনে একটি ফোন এলো যে একটি মায়ের জন্য ঘড়ি অর্ডার করেছিল জামাই ষষ্ঠীতে মাকে দেবে বলে। ঘড়িটা পৌঁছে গেছে। কৌশিক গেল নিচে, ঘড়ি নিয়ে এলো, ঘড়ি নিয়ে এসে মাকে দিয়েছে। গত বছর জামাই ষষ্ঠীতে মাকে কৌশিক কিছু ক্যাশ দিয়েছিল, মা সেই ক্যাশ হারিয়ে ফেলেছিল। গত বছরের যে ক্যাশটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ঘড়ি কেনার জন্যই মাকে দেওয়া হয়েছিল। তো সেটা যাই হোক, অসাবধানতাবশত মায়ের সেই টাকাটি কেউ চুরি করে নেয়। তো যথারীতি ঘড়ি কেনা হয়নি, তারপরে মাও আর নিজের থেকে কেনেনি। তো সেই জন্য এবছর কৌশিক কী করেছে, একদম ঘড়িই অর্ডার করেছে, রিস্ট ওয়াচ। সেই রিস্ট ওয়াচের চেন অনেক বড়, মায়ের হাতে সেট হয়নি। তো যেহেতু আমরা সন্ধ্যেবেলা বাজারে যাব ঠিক করেছি, তো তখন কৌশিক বললো যে দেখুন সন্ধ্যেবেলা গিয়ে দোকান থেকে ওটা আপনার হাতে একদম সেট করে নিয়ে আসবো। তো তখন সব কিছু হয়ে গেল। সন্ধ্যেবেলা মা সন্ধ্যে দিয়ে দিল তাড়াতাড়ি করে। আমরা ঠিক 6:30 থেকে 6:45-7টার মধ্যে আমরা মেদিনীপুর বড় বাজারে চলে গেলাম শপিংয়ে। মা কৌশিককে বলেছিল যে তোমাকে জোস্তা পাঞ্জাবি দিয়েছি, তাও তোমাকে একটা কাঁসার থালা দিই, তাতে নাম লেখা থাকবে। কৌশিক বলল যে না না, আমার কাঁসার থালা এত কিছু রয়েছে, আমি নিচ্ছি না মা, আপনি বরং আমাকে একটা রেনকোট কিনে দিন। মা সেই শুনে প্রচুর হেসেছে, বলছে জামাই ষষ্ঠীতে কেউ রেনকোট নেয় রে? আমি বলছি যাকে যাক, ওর লাগবে, ও রেনকোট নিক। দোকানদারকে গিয়ে আবার বলেছে, দোকানদার রেনকোট দেখিয়েছে, কৌশিক পছন্দ করে নিয়েছে। দোকানদারকে আবার বলেছে, দোকানের নাম হচ্ছে শিরূপা লাগেজ, মেদিনীপুর বড় বাজারে আছে। ওই লোকটিকে আবার বলেছে যে তুমি এবছর একটা নিয়ে আসবে, ট্রলি ব্যাগ নিয়ে আসবে বাচ্চাদের। আমার নাতনিকে এবছর ট্রলি ব্যাগ দেবো, কেন কি আমরা পুজোর পরেই আমরা মানে লক্ষ্মী পুজোর পরের দিনই আমাদের কামাখ্যায় বেড়াতে যাওয়ার কথা। তো আমার মেয়ের নাম রূপুকে বলেছে তোকে একটা লাগে ওই ট্রলি ব্যাগ কিনে দেবো, ওতে করেই তুই তোর জামা কাপড় সব নিয়ে যাবি। ভালো কথা। তারপরে আমাকে একটা চুড়িদার কিনে দিয়েছে রঙ্গলি থেকে। আমার মাকে আমার শাশুড়ি একটা শাড়ি দিয়েছিল, সেই শাড়ির একটা ব্লাউজ কিনে দিয়েছি আমি গোপাল স্টোরসে গিয়ে। এই সব করে মায়ের ঘড়ির সেট করা হয়েছে। এইসব করে বড়বাজারে এত ভিড়, আর আমাদেরও কিছু জিনিস পছন্দ করে কিনতে গেলে মেয়েদের বুঝতেই পারছেন টাইম লাগে। কিনে টিনে আমরা যখন বাড়ি পৌঁছোই, হ্যাঁ তার মধ্যে আমরা মা আমাকে নিয়ে শ্রীলেদার্সে গেছে। শ্রীলেদার্সে গিয়ে আমাকে একজোড়া জুতো কিনে দিয়েছে। অজন্তা থেকে আমার মেয়েকে একজোড়া জুতো কিনেছে। আমার মেয়ের স্কুলের জুতো কেনা হয়েছে। কিনে আমাদের বাড়ি পৌঁছতে রাত 9:30 বেজে যায়। রাত 9:30টায় বাড়ি পৌঁছে একটু খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বিশ্রাম নিই। সেই সময় মা একটু বলেছে যে মায়ের গা হাত পাটা ম্যাচ করছে। হ্যাঁ, দুপুরবেলা মায়ের অল্প একটু জ্বর আসে, গা হাত পা ব্যথা যেটা নর্মাল হয়। মা একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিল। ভালো কথা। রবিবার কেটে গেল। সোমবার সকালবেলা উঠেছি, দেখছি আমার মা বসে রয়েছে। জেনারেলি আমার মা আমাকে দিয়ে কখনো রান্না এইসব করাতো না। মা বলতো তুই অফিস করবি, রান্না করবি না বাবু, তুই বস, আমি করি। মা কোনোদিনও এইসব আমাকে দিয়ে করাতো না। সেই দিন দেখি
মায়ের কেমন শরীরটা ভালো লাগছে না, গা হাত পা ম্যাজম্যাজ করছে, বলছে অল্প জ্বর এসেছে। আমি বললাম মা আমি চা করি? মা তখন বললো হ্যাঁ তুই চাটা কর, কৌশিককে ডাক। আমি চা করলাম। আমরা সকালবেলা চা খেতে বসলাম, একটু বিস্কিট, মা একটু শুকনো মুড়ি ছোলা ভাজা করে খায়, বাবা একটু খায়, চা দিয়ে সবার খাওয়া দাওয়া হলো। তার আগের দিনে রান্না বেশ কিছুটা জিনিস ফ্রিজে রয়ে গেছে। মা বললো দুপুরে কি রান্না হবে? বললাম মা বেশি কিছু হবে না, কালকে এত ভারী খাওয়া জিনিসপত্র খাওয়া হয়েছে, আজকে একটু হালকা খাওয়া হোক। কৌশিক বললো যে আমার কোনো অসুবিধা নেই, আমি কালকে যে রান্না আছে খাবো, আর অল্প যা হবে খেয়ে নেব। মায়ের আবার কারোর সবজি কাটা পছন্দ হয় না, নিজেই সবজি কেটে দিল, দিয়ে চান করতে চলে গেল। আমি রান্না বসিয়ে দিয়েছি। চান করে এসে মা ঠাকুর পুজো করলো। ঠাকুর পুজো করে গিয়ে আমাকে যখন মা প্রসাদ দিচ্ছে, তখন শুধুমাত্র মাছের ঝোলটা বাকি আছে, মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি। মা বললো যে বাবু তুই চান করতে চলে যা, আমি মাছের ঝোলটা করে নিচ্ছি। ভালো কথা। আমি স্নানে চলে গেলাম। এসে মায়ের রান্না হয়ে গেছে। তার মধ্যে মেকানিককে ফোন করেছে, ফোন করে এসিটা সারাবার জন্য আসতে বলা হয়েছে। সে প্রচণ্ড একটা গরম, একটা বাজে একটা ওয়েদার, এত গরম মানে সব লোক ঘেমে নিয়ে চান করে যাচ্ছে। তার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল। মাকে কিন্তু আমি বলেছিলাম যে মা একটু চলো না ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি। মা বললো যে না। মা যাকে দেখাতো সেই ডক্টরের নাম হচ্ছে ডক্টর সন্তোষ দে। যে না আমি সন্তোষদের কাছে এখন অ্যাপয়েন্টমেন্ট পাবো না, আমার এক মাস্তুতো দিদি আছে মৌ বলে, যে আমি মৌকে বলে অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে তারপরে যাবো। আর দাঁড়া না, এইরকম তো জ্বর টুকটাক হয়। মাও কথাটা ছেড়ে দিল, আর আমিও নর্মাল ওই জ্বরের কথা ভেবে আমিও আর সত্যি কথা বলতে অতটাও আমি উতলা হইনি। প্যারাসিটামল খাচ্ছে, নেমে যাচ্ছে, 100-র উপরেও টেম্পারেচার নয়। বিকেল 4:40 বাস ধরে আমরা আবার কলকাতা ব্যাক করছি। তার মধ্যেই মা আবার সে টিফিন বক্সে করে খাবার, বিস্কিট, সে গুচ্ছের জিনিস যা হয় ভরে দিয়েছে। 1 ব্যাগ নিয়ে গেছিলাম, ফিরছি 4 ব্যাগ নিয়ে। তারপরেও মুড়ি আনতে বলেছে। আমি বলেছি মুড়ি নিই, কেন কি তোমরা তো শুক্রবার যাবে, স্নান পূর্ণিমা রয়েছে সামনে 11ই জুন, সেদিনকে হচ্ছে গিয়ে আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো হওয়ার কথা, আমার নতুন সিংহাসন আনার কথা। সেটা বাবদ মা আবার আমাকে 2000 টাকা দিয়েছে। সেইটা আমাকে দেবে বলেছিল অনেক দিন ধরে। বলেছে না তোর যা খরচা হবে আমি তার থেকে তোকে 2000 টাকা দেবো। সেই 2000 টাকা নেবো না, মা সে জোর জবরদস্তি গুগল পে করেছে মায়ের ফোন থেকে, দিয়ে দিয়েছে। বিকেল 4:40 বাস ধরে আমরা রওনা দিয়েছি করুণাময়ীর উদ্দেশ্যে। মাঝখানে 4-5 বার মায়ের সাথে কথা হয়েছে। মায়ের গলা শুনে মনে হয়েছে যে মায়ের শরীরটা ঠিক নেই। আমি কতবার করে বললাম মা কালকে সকালে যাও, গিয়ে ডাক্তার দেখাও। বলছে মৌয়ের সাথে কথা হয়েছে, দাঁড়া না, আমি খেয়েছি, আমি প্যারাসিটামল খেয়েছি, কি হচ্ছে বুঝতে পারছি না, গা হাত পাগুলো খুব ব্যথা করছে, জ্বরটা হালকা হালকা আসছে, এরকম হচ্ছে। সোমবার রাত্রিবেলা বাড়ি পৌঁছতে প্রায় 10:30, ঘুমোতে 11:30। ব্যাগপত্র গুছিয়ে, কেন কি তারপরের দিন সকালে অফিস আসতে হবে, বেশ কিছু ব্যাগ গুছিয়েছি। আর বাজারের ব্যাগগুলো যেগুলো শপিং হয়েছিল সেই ব্যাগকে ঝুলিয়ে রেখে দিয়েছি, যে আজকে আর হচ্ছে না, ও কালকে গোছবো। সকালে উঠে অফিস এসেছি। মায়ের সাথে নর্মাল কথা হয়েছে ফোনে, মা যেমন ফোন করে সকালে, অফিস পৌঁছেছি কি না, কী খেয়েছি, দুপুরবেলা লাঞ্চের টাইমে ফোন, সত্যনারায়ণ পুজোতে কী কী খাওয়ানো হবে তার ব্যবস্থা, মানে তার কী কী মেনু হবে সে সমস্ত কথা, সমস্ত কিছু হয়ে গেছে। তারই মধ্যে মা আমাকে বলেছে রিয়া তুই কি একটা জিনিস লক্ষ্য করেছিস, তোর বাড়িতে যখন সত্যনারায়ণ পুজো হয় আমি তখন অসুস্থ হই? এটা সত্যি কথা, কেন কি আমার বাড়িতে আমি সত্যনারায়ণ পুজো করেছিলাম সেই যখন আমার বাড়ির গৃহপ্রবেশ হয়েছিল আমার ফ্ল্যাটের। তারপরে সেই সত্যনারায়ণ পুজোতে আমার মায়ের শরীর খারাপ হয়েছিল, মা আমার ফ্ল্যাটের গৃহপ্রবেশে আসতে পারেনি। আর এইটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। আমার সিংহাসনটা নষ্ট হয়ে গেছে বলে নতুন একটা সিংহাসন অর্ডার করেছি, যে আমি ঠাকুরকে তাহলে ওখানে নেব, তো একটা সত্যনারায়ণ পুজো ছোটোখাটো করে একটা বাড়িতে করব। এটা হচ্ছে সেকেন্ড সত্যনারায়ণ পুজো যাতে আমার মা অসুস্থ। তখন আমি মাকে বলেছি যে মা যদি তুমি এরকম অসুস্থ হও তাহলে কিন্তু আমি পুজো করবো না, তুমি যদি না থাকো, আমার কাছে যদি না আসো। মা বললো না কেন, কী হয়েছে, কেন করবি না? বললাম না মা এরকম বললে তো হয় না, গতবারে করলাম তুমি থাকতে পারলে না, এবারে করবো, তুমি যদি না যাও তাহলে আমি আর করবো না। এইসব কথা হয়েছে।
দুপুরবেলা বসে কি কি খাওয়ানো হবে সেই সমস্ত মেনু হয়েছে, কজন লোক হয়েছে সেই সব কথা হয়েছে। রাত্রিবেলা বাড়ি গেছি, কথা হয়েছে। যেমন মায়ের সাথে আমার ডেলি প্রায় 12 থেকে 13 বার কথা, রাত 8:30টার পরে প্রায় 5 থেকে 10 মিনিট ভিডিও কল, সমস্ত কিছুই হয়েছে। মায়ের শরীরটা খুব একটা ভালো লাগছে না। দিয়ে মা বলেছে যে বুধবার সকালবেলাতে সন্তোষদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে 8:30টার সময়। 8:30টার সময় মা আর বাবা করে যাবে ডাক্তার দেখাতে। ভালো কথা। সকালবেলা যখন ফোনে কথা হয়েছে, ফোনে কথা হয়ে মা বলছে আমি বেরোবো 8টার দিকে। আমি মাকে বলেছি মা ডাক্তার দেখানো হয়ে গেলে সাথে সাথে করে ফোন করবে, ডাক্তার কি বললো শুনবো। মা বলেছে হ্যাঁ রে বাবু বলবো। তারপরেতে 9:30 বেজে গেছে, মায়ের তখনও ফোন নেই। আমি অফিসে রয়েছি, আমার অফিসে সেদিনকে একটা বড় সড়ো একটা প্রোগ্রাম চলছে, সেই সমস্ত কাজে রয়েছি। তাও ঘড়ির দিকে তাকাচ্ছি 9:30 বেজে গেল, মা ফোন করেনি। 9:35-এর দিকে আমি মাকে ফোন করি। এটা হচ্ছে 3 তারিখ, না এটা 4 তারিখের কথা। কেন কি আমি 1 তারিখে জামাই ষষ্ঠী গেল, 2 তারিখ মেদিনীপুরে আমি বিকেলবেলা এসেছি, 3 তারিখ অফিস করেছি, 4 তারিখের কথা। তারপর মাকে যখন ফোন করেছি, মা বলছে দেখলি আমি তোকে ফোন করব বলে আবার ডাক্তারের সাথে কথা বলেছি, বিলটা নিয়েছি। কেন কি মাকে বলেছিলাম যে মা ডাক্তারের যা বিল, ওষুধপত্র যা বিল হবে তুমি রাখবে, ওগুলো আমি অফিসে সাবমিট করতে হবে তো মেডিক্লেমের জন্য। মা বলেছে হ্যাঁ ওই বিলটা নিতে ভুলে গেছিলাম, বিলটা আবার নিতে গেছি। বললাম ডাক্তার কি বললো মা? বলছে যে বলেছে জোরালো ভাইরাল হয়েছে, 2 দিনের ওষুধ দিয়েছে, যদি 2 দিনের মধ্যে জ্বরটা না কমে তাহলে ইমিডিয়েট কতগুলো ব্লাড টেস্ট দিয়েছে ওগুলো করাতে হবে। আমি প্রায় সাথে সাথে 5 থেকে 6 বার কি বলবো আমার বাবাকে আর মাকে বারবার করে বলেছি 2 দিন ওয়েট করতে হবে না, এক্ষুনি যাও গিয়ে ব্লাড টেস্টটা করাও। তারা কিছুতেই আমার কথা শুনলো না, কিছুতেই শুনলো না। বলছে না না তুই এরকম করবি না, আমি 2 দিনের ওষুধ খাই তারপরে যাব। যথারীতি ওর ওষুধ দোকানে গিয়ে ওষুধ কিনে নিয়ে বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে অল্প বিস্তর মাই নিজে রান্না করেছে, খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করে মা ওষুধ খেয়েছে। তারপরে মা বাথরুম যাবে বলে মা শুয়ে পড়েছে, মায়ের শরীরটা ভালো লাগছে না, মায়ের জ্বর এসছে। তার মধ্যে মা বমি করেছে নাকি, দিয়ে বলেছে আমি একটু বাথরুম যাব। বাথরুম গেছে, গিয়ে দেখেছে ইউরিনের সাথে ব্লাড এসছে। সেই সময় আমার মামা বাড়ি থেকে আমার মামাতো বোন মাকে ফোন করে, মা সাথে সাথে কথাটি তাকে জানায়। খুব তাড়াতাড়িভাবে মামা বাড়ি থেকে তারা গাড়ি পাঠায়। কেন কি মামা বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি নয়, ওদের বাড়ি খড়গপুরে, আমাদের মেদিনীপুরে। তাড়াতাড়ি করে গাড়ি পাঠায়। আমাকে আমার মা ফোন করে যে তোর মামা বাড়ি থেকে এরকম গাড়ি পাঠাচ্ছে, আমাকে এরকম নার্সিংহোমে তারা ভর্তি করবে, এরকম এরকম হয়েছে। তখন বাজে দুপুর 2:30। আমি সেই সবেমাত্র লাঞ্চে যাব বলে লাঞ্চ ব্যাগটা হাতে নিয়েছি। আমি একদম অস্থির হয়ে গিয়ে আমি বলছি ঠিক আছে তুমি রাখো আমি আসছি। মা বলছে না না আসতে হবে না, ঠিক আছে সবাই আছে, আমাকে নিয়ে যাচ্ছে। আমি কোনো কথা না শুনেই আমায় অজান্তেই আমার মনের ভেতরটা কেমন একটা করে উঠেছে। আমি না মাকে হসপিটালে নিয়ে যাবে, আমি এখানে অফিস করবো, হবে না, সম্ভব হবে না আমার দ্বারা। খুব কান্নাকাটি করছি। অফিস কলিগরা বলছে আপনি কিছু চিন্তা করবেন না, আপনি বেরিয়ে যান, যারা সামনে ছিল। তার মধ্যে আমি আমার ম্যানেজারকে ফোন করেছি, ম্যানেজার ফোন তোলেনি, কারণ সবাই হয়তো ব্যস্ত, কেউ লাঞ্চে গেছে। আমি মোটামুটি ব্যাগপত্র নিয়েই সাথে সাথে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়েই আমি আমার হাজব্যান্ডকে ফোন করেছি। হাজব্যান্ড বলছে আমি তো 11টার সময় অফিসে এসেছি, কী করে 2:30টার সময় বেরোবো। আমি বলছি তুমি বলো, কেন কি আমি একটা বাচ্চা মেয়েকে নিয়ে এতটা রাস্তা একা গাড়িতে ট্রাভেল করব, আমি ঠিক সাহস পাচ্ছি না, তুমি বলো, দেখো ওরা ছেড়ে দেবে। দিয়ে আমি বাসে উঠে যাই। বাসে ওঠার পরেই আমার ম্যানেজার আমায় ফোন করে, তাকে সব কথা বলি। সে বলছে কোই বাত নেই, তুম নিকলো ইধার সে, মানে ওরা থাকে গুড়গাঁওতে আর কি। তো যাই হোক গেলাম। তার মধ্যেই আমার হাজব্যান্ডের ফোন, ডিএলএফে দাঁড়াতে বলে, ও এসে আমাকে স্কুটি করে নিয়ে গেল। চলে গেলাম, ইন ড্রাইভে গাড়ি বুক করলাম। তার মধ্যে জানতে পারি মাকে খড়গপুরে ডিভাইন বলে একটি হসপিটালে ভর্তি করা হয়েছে। আমি সোজা ডেস্টিনেশন দিয়েছি ডিভাইন হসপিটাল। কোনো রকমে বাড়িতে গিয়ে যাই হোক করে একটু জামা কাপড়টা গুছিয়ে মেয়েকে তুলেই বলি চল চল বেরোবো, তো দিদির এরকম শরীর খারাপ। আমার মেয়ে আমার মাকে দিদি বলেই ডাকে। তাড়াতাড়ি করে গাড়ি করে আমরা বেরিয়ে যাই।
3:30, মানে 2:30 আমার মা ফোন করেছে, 1 ঘন্টার মধ্যেই আমরা বেরিয়ে গেছি। সন্ধ্যে 7টার সময় যখন ডিভাইনে পৌঁছালাম তখন দেখছি যে আমার মাকে নিয়ে আমার মামিমা, আমার এক মামাতো ভাই, ওরা সবাই, আমার বাবা, মেদিনীপুর স্ক্যান সেন্টার বলে একটি জায়গা রয়েছে খড়গপুরে, যেখানে এমআরআই, সিটি স্ক্যান, তারপরে কিছু টেস্টের জন্য ওরা নিয়ে গেছে, ইউএসজি। অনেকক্ষণ ধরে বসে রয়েছি, মা আসেনি। খানিকক্ষণ বাদে দেখলাম যে প্রায় 1-1.5 ঘন্টা বাদে মা এলো। মা প্রচণ্ড ক্লান্ত। মাকে হুইল চেয়ারে করে মায়ের কেবিনে 2nd ফ্লোরে নিয়ে গেল, পিছু পিছু গেলাম। মা আমাকে বলছে, কি যে হলো রে রিয়া, আমার গা হাত পাগুলো পুরো ছিঁড়ে যাচ্ছে। আমি বললাম যে রিপোর্টে, বলে না ইউএসজি রিপোর্টেও কিছু নেই, রিপোর্টেও তো কিছু আসছে না, কিন্তু বিলিরুবিনটা প্রচণ্ড মানে হাই দেখাচ্ছে, বিলিরুবিন হাই দেখাচ্ছে। এদিকে আপনার হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কম হচ্ছে, 8.5 এসেছে। এইসব এসেছে। ডাক্তার ভাবছে যে ডেঙ্গু হয়েছে, হয়তো ডেঙ্গু, স্ক্র্যাব ভাইরাস, চিকেনগুনিয়া, কিছু বাদ নেই আর টেস্ট করতে। সমস্ত রিপোর্ট নেগেটিভ এসেছে ওগুলো। তারপরের দিন সারা রাত মায়ের কাছে রয়েছি। মা সে যন্ত্রণায় ছটকাচ্ছে, এত মায়ের মাসেল পেন হচ্ছে। তারা ওষুধ দিচ্ছে, কমছে না। মায়ের সেই গরমের মধ্যে মায়ের কাঁপুনি দিয়ে জ্বর। মাকে 2খানা কম্বল চাপা দেওয়া হয়েছে, তার উপর বেডশিট। মাকে চেপে ধরে রয়েছি, মা পুরো ঠকঠক করে কাঁপছে আর চিৎকার করছে, বলছে আমার গা হাত পাগুলো ছিঁড়ে যাচ্ছে। এদিকে দেখুন রিপোর্টেও সেরকম কিছু নেই, শুধু এই জিনিসগুলো বাড়া। বিলিরুবিনটা হাই, মানে জন্ডিসটা একটু আছে, হিমোগ্লোবিনটা কম আছে। তারপরের দিনও সকালে কিছু টেস্টের রিপোর্ট হলো, রিপোর্টে কিছু নেই। তারপরে ডাক্তার ওষুধ দিচ্ছে, কমছে না। এদিকে গায়ে কোনো র্যাশ নেই। ডেঙ্গুর টেস্ট একবারে আসে না, 2nd টাইম। তারপরে ডাক্তার এসে বললো যে একটু অন্য আমি ব্লাড টেস্টটা করব, আপনারা গিয়ে স্ক্যান সেন্টারে গিয়ে পেমেন্টটা করে দিয়ে আসুন। ইন দ্য মিন টাইম আমার জ্যাঠতুতো দিদি সে আলু ভাজা, ছোলা, শশা এইসব নিয়ে এসছে মামা বাড়ি থেকে, মুড়ি নিয়ে এসেছে, বাদাম ভাজা নিয়ে এসেছে। আমি মাকে খাওয়ালাম নিজে হাতে করে, আলু ভাজা, একটু মুড়ি, একটু জল, একটু শশা মাকে খাওয়ালাম। মা খেলো। দিয়ে আমার বাবা আর ওই দিদিটা ছিল, আমি বললাম যে তোমরা একটু বসো, আমি তাহলে যাই, গিয়ে পেমেন্টটা করে দিয়ে আসি ব্লাড টেস্টে। 10টার সময় গেছে, পেমেন্ট করেছি। 10টার সাথে আমার মায়ের ব্লাড নিয়ে গেছে ওরা। মা তখন খুব চিৎকার করেছে, বলছে তোমরা আমার আর কত ব্লাড নেবে, কত কী নেবে বলো তো, আর ফুটিয়ে ফুটিয়ে আমার গা হাত পাগুলো ব্যথা করে দিচ্ছ ইঞ্জেকশন। তারা তো নিয়ে গেল, যে রিপোর্ট বললো যে বিকেলবেলা দেবে বলে। তারই মধ্যে দুপুরবেলা কি হয়েছে, আমার মা বাথরুম যাবে বলে বলেছে, একটা নার্স আমার মাকে ধরে নিয়ে গেছে। দিয়েই বাথরুমের মধ্যে আমার মায়ের অজ্ঞান হয়ে যাওয়ার, মানে বডিটা ছেড়ে দিয়েছে, আর মাকে সে ধরতে পারেনি। আমি তাড়াতাড়ি করে গিয়ে ধরেছি, আমি পড়েছি, আমার উপরে আমার মা পড়েছে। আর হসপিটালের মানে নার্সিংহোমের বাথরুম বুঝতেই পারছেন খুব সরু জায়গা। তখন দেখছি আমার মায়ের চোখ পুরো হলুদ, ঠোঁট পুরো হলুদ, হাত পা সব হলুদ হয়ে গেছে, মানে এত জন্ডিস। দেখে একদম বিশাল ভয় পেয়েছি আমি, চিৎকার করছি, আরে আসো না আসো না, কে কোথায় আছো, আসো। ডাক্তাররা সব দৌড়াদৌড়ি করে এসেছে, এসে মাকে আস্তে আস্তে করে ধুলেছে, দিয়ে মাকে ইঞ্জেকশন দিল কয়েকটা। সে যে কি অবস্থা, মানে আমি সত্যি মানে কি দেখেছি আমি তো খুব কান্নাকাটি করছি তখন, যে ঠাকুরের কি হলো, এই মা এরকম কেন করছে। আমার মামিমা তারই মধ্যে অল্প একটু ভাত, আলু সেদ্ধ, পটল ভাজা, আম, একটা শাকের ভাজা, ডাল দিয়ে পাঠিয়েছে। কিছু তো খাওয়াতে হবে মাকে। দিয়ে ডাক্তার বলছে এখন খাওয়াবেন না, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ওয়েট করছি, 1:30 বাজছে, আর কতক্ষণ ওয়েট করবো, একটা মানুষকে খাওয়াতে হবে, সে কিছু খায়নি। ডাক্তার বলছে যে একটু দাঁড়ান। আমি বললাম ডাক্তারবাবু আর কতক্ষণ দাঁড়াবো, একটু তো খাওয়াই, টাইমটা চলে যাচ্ছে, কতক্ষণ খায়নি। দিয়ে মাকে বললাম মা খাবে, মা বললো দে। মায়ের শরীরটা বড্ড খারাপ। দিয়ে মাকে নিজে হাতে করে ভাত, আলু সেদ্ধ, মা তো ডাল খায় না, ডাল খেলো না, পটল ভাজা, একটু শাকের ভাজা করে মাকে নিজে হাতে করে একটু খাইয়ে দিলাম।
খাইয়ে দেওয়ার পর মা বলছে আম খাবে, বললাম মা আমি মা আম দিয়ে পাঠিয়েছে খাও, দিয়ে 3 পিস আম খেলো। খাওয়ার পর মা একটু শুলো, কিন্তু মায়ের টেম্পারেচার, মাকে খুব শীত করছে কিন্তু গায়ে হাত দিলে কিছু বোঝা যাচ্ছে না যে গায়ে টেম্পারেচার আছে বলে। থার্মোমিটার দেওয়া হচ্ছে 102 উপর জ্বর, তারা সেলাইনের মাধ্যমে ওষুধ দিচ্ছে, জ্বর কমছে না। ডাক্তার তার মধ্যে ঘুরে গেছে, ডাক্তারও কিছু বুঝতে পারছে না, যতক্ষণ না ওই রিপোর্টটা আসছে কিছু বলতে পারছে না। তার আগের দিন সারা রাত জাগা, আমার বাবা এসেছে, বাবাকে বললাম বাবা তুমি একটু বসো, আমি একটু যাই মামা বাড়ি থেকে একটু ফ্রেশ হয়ে আসি, খাওয়া দাওয়া করে একটু স্নান করে আসি। মাকে বললাম মা বাবা আছে, আমি তাহলে একটু যাই। আমার মামা তো বোন মিমি আনতে এসেছিল, আমার মা তখন তাকে বলেছে মিমি রে তোর মুখটা কেমন আমার কাছে ঝাপসা লাগছে। তখন আমি মাকে বলেছি মিমি কি রঙের জামা পরে এসেছে বলো? মা তখন বলেছে হলুদ রঙের। আমি বলছি এই তো তুমি ঠিক বলেছো, বলো তো মিমির কানে দুল আছে নাকি? মিমি ছোট্ট ছোট্ট দুটো পার্ল পরে এসেছিল। মা বলছে হ্যাঁ কানে দুল আছে। আমি বললাম মা তুমি দেখতে পাচ্ছ? মা বলছে না রে মুখটা আমার কাছে ঝাপসা হয়ে যাচ্ছে। বাবা থাকলো, মিমির সাথে স্কুটি করে মামা বাড়ি গেলাম, হসপিটালে জামা কাপড় কাচলাম, খেতে চান করে খেতে বসলাম। খেয়ে দিয়ে আমার মামিমা বললো যে বাবু তুই একটু শুয়ে পড়, একটু রেস্ট নে, রাত্রেবেলা তো আবার জাগতে হবে। সেই মনে হয় 15 থেকে 20 মিনিট শুয়েছি। আমার মামা তারই মধ্যে আমার ভাইকে ব্যাঙ্গালোর থেকে আনার জন্য টিকিট কাটার ব্যবস্থা করেছে। আমার ভাই থেকে ব্যাঙ্গালোরে, তাকে আসতে হবে, মায়ের এরকম শরীর খারাপ হয়েছে, তার আগেই সে আসবে বলেছিল। তাকে বাবা মা আমরা সবাই মিলে বলেছি না দাঁড়া না, আসতে হবে না, ব্যাঙ্গালোর থেকে ছুটে ছুটে আসাটাও তো এতটা দূরের রাস্তা, ট্রেনে বুঝতেই পারছি না এতক্ষণ টাইম লাগবে, ফ্লাইটের সঙ্গে সঙ্গে ভাড়া অনেক। মামা তারই মধ্যে ব্যবস্থা করে টিকিট কাটা হয়ে গেছে, ভাইয়ের ফ্লাইট আছে ব্যাঙ্গালোর থেকে বিকেল 5টা 15, সে রওনা দিয়ে দিয়েছে ওখান থেকে। তারই মধ্যে মামা আমাকে ফোন করে বলেছে তাড়াতাড়ি বেরো, রিপোর্টে কিছু একটা এসছে, ডক্টর তোর সাথে কথা বলতে চাইছে, তোকে আমি গাড়ি পাঠিয়েছি তুই উঠে চলে আয়। কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করে আমার হাজব্যান্ডকে বলেছে নাও নাও মেয়েটাকে তোলো, দিয়ে চলো, দিয়ে গাড়ি চলে এসেছে, গিয়ে গাড়িতে উঠেছি, হসপিটালে গেছি মানে নার্সিংহোমে গেছি। গিয়ে ডাক্তার, আমার সাথে আমার মামা তো ভাইও গেছে, সেও MBBS পাস করেছে, MDর জন্য পড়াশুনো করছে। ডাক্তার বললো রিপোর্টে 6.5 হয়ে গেছে, হিমোগ্লোবিন প্রচণ্ড নেমে গেছে, আর ইমিউনিটিটা একদম কাজ করছে না, RBC-গুলোকে ভেঙে দিচ্ছে। দেখুন আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না, আমরা তো আর মেডিকেল লাইনের নয়, কী ব্যাপার বুঝতে পারছি না। শুধু ওর মামা তো ভাইয়ের দিকে দেখলাম ওর মুখটা কেমন একটু থমকে গেল, তখনই না একটু ভেতরটা আমার মোচড় দিয়ে উঠলো, মনে হয় এটা খুব খারাপ, আর হিমোগ্লোবিনটা এতটা কমে গেল কেন। তখনও বুঝতে পারিনি যে এটা এত বড় একটা বাজে রোগ। ডাক্তার তখন বললো যে কাল সকালবেলা আপনারা পেশেন্টকে শিফট করুন কলকাতা, এখানে আমি পারবো না। ডাক্তার বলেছে, ডাক্তার হচ্ছে ডক্টর অনিরুদ্ধ ঘোড়াই, খড়গপুরে। তো সকালবেলা শিফট করুন। বাড়িতে একটা আলোচনা করতে হবে, কলকাতায় নিয়ে গেলে কোথায় নিয়ে যেতে হবে। তো বাড়িতে সবাই আলোচনায় ব্যস্ত। বাড়ি চলে গেছে মামা বাড়ি, আমার সাথে ফোনে কথা চলছে, আমি মায়ের কাছে রয়েছি। মা তখন খুব একটা মানে শুয়ে রয়েছে, মাঝে মধ্যে চুপচাপ আছে, এরকম মানে খুব একটা বেশি কথা বলছে না। তারই মধ্যে এসে করে আত্মীয় স্বজন দেখা করতে আসছে। তার মধ্যে ঠিক হলে অ্যাপোলোর সাথে কথা বলা হলো। অ্যাপোলো বলছে যে এই জিনিসে ওদেরকে রিপোর্ট পাঠানো হলো। অ্যাপোলো বলছে যে পার নাইট প্রায় 1 লাখ
65 থেকে 85 হাজার টাকা লাগবে। আপনারাই বলুন, 1,65,000 থেকে 85,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা সবাইকার থাকে না, আর আমাদেরও নেই। তারই মধ্যে ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালে আমরা কথা বলে যে দেখলাম না, এটা আমাদের ঠিক আছে, আমাদেরও মেডিক্লেম করা ছিল মায়ের, হ্যাঁ এটা ঠিক আছে, এই জায়গাটা ভালো রেপুটেশন হয়ে আছে, আর ভেতর থেকে চেনা জানা লোকও রয়েছে আমার মামার, ঠিক আছে। তারই মধ্যে আমাদের কিছু ফ্যামিলি ফ্রেন্ডস যাদের কে বলার দরকার আছে, তাদের সবাইকার সাথে আলোচনা, সবাইকার ওপিনিয়ন মোটামুটি আমরা নিয়েছি যে সকালবেলা এরকম মাকে নিয়ে আসা হবে, অ্যাম্বুলেন্সের সাথে কথা হয়ে গেছে। রাত্রেবেলাতে রাত 11টা 11:30টার দিকে বাবা আর ছোটো মামা করে এসেছিলো দেখা করতে, ছোটো মামা এসেছিলো মায়ের সাথে দেখা করতে। তখনও আমার মা মামাকে দেখে বলেছে যে ভাই রে কী যে হয়ে গেল। তখন আমার মামা বলছে আরে সব ঠিক হয়ে যাবে, তুই দাঁড়া না, সব ঠিক হয়ে যাবে। দিয়ে দেখা করে বাবা আর ছোটো মামা করে বেরিয়ে গেছে। তারপরেই মা একবার বমি করেছে। রাত্রেবেলাতে একটু রুটি দিয়েছিলাম, রুটিটা গলায় লেগে গেল, সে কীরকমভাবে বমি করছে, মানে সে মনে হচ্ছে আটকে যাচ্ছে একদম। দিয়ে আর রুটিটাই খাওয়ানো গেল না, মাওকেও খাওয়াতে পারলাম না, নিজেও খেতে পারলাম না, কারণ মায়ের শরীরটা একদম ভালো লাগছিল না। তারপরে হঠাৎ করে আমাকে বলছে, মায়ের আমি হসপিটালের বেডটাতে গাটা ঠেকিয়ে দিয়ে মায়ের হাত পাগুলোতে একটু গায়ে হাত বোলাচ্ছিলাম, আর মা না শুধু বারবার করে মায়ের হাতে যে চ্যানেল করা ছিল হাতটাকে শুধু এদিক ওদিক করে ফেলছিল। আমি বললে মা এরকম করো না, চ্যানেলে করে সেলাইনটা যাবে না, বন্ধ হয়ে যাচ্ছে ওখানে। মা আবার সরিয়ে দিচ্ছে মায়ের হাত, আমি আবার ঠিক করছি, এই করে যাচ্ছি। এসিও জ্বালাতে পারছি না, মায়ের ঠান্ডা লাগছে, আর এদিকে আমারও প্রচণ্ড গরম লাগছে। তারপরেতে খানিকক্ষণ বাদে মা বলছে যে, মা একটু উঠে বসলো, বললো যে আমি না, সন্ধ্যেবেলাতে আমার এক মামার তো দিদি এসেছিলো, মা বলেছিল যে পটি যাবে বলে মাকে তারা বেড পেনে করাবে। এরা আমার মা বেড পেনে করবে না, মা বাথরুমে গিয়ে করবে। দিয়ে আমি আর আমার মামা তো বোন করে মাকে ধরে নিয়ে এতে গেলাম, বাথরুমেতে গেলাম। তারপরেতে মা ওখানে পটি করলো, করার পরে মায়ের একটু ফ্রেশ লাগলো, বেডে এলো, আমরাই ধরে ধরে নিয়ে এলাম। কিন্তু রাত্রেবেলার মধ্যে যে এতটা ডিটোরিয়েট করে যাবে মানে আমরা বুঝতেই পারিনি। ওই রাত্রেবেলা যেটা বলছিলাম, মায়ের হসপিটালের বেডেতে আমি হেলান দিয়ে বসেছিলাম, মা বললো যে, হঠাৎ করে বললো যে একটু সরে বস। আমি বললাম যে কেন বসবো সরে? দিয়ে বলছে সরে বস না, এসেছে কেউ একজন এসেছে, কারো একটা আসার কথা বললো। কোথায় মা, কে এসেছে গো? মা বললো সরে বস। আমি সরলাম, কিন্তু আমি তো কাউকে কিছু দেখতে পাচ্ছি না। তারপরে বলছে যে আমার কাছে কিছু একটা জিনিস চাইলো, আমি সেটাও বুঝতে পারছি না, শুধু এটুকুই ছিল রামের সাথে রামঘর না রামুন্নিসা কিছু একটা বলছিল, বা অন্য কোনো শব্দ ছিল। আমি যে শব্দের কোনো মিনিং আমি সেই মুহূর্তে মানে বুঝতে পারিনি, বা ইনফ্যাক্ট এখনো পর্যন্ত আমার সেটা অজানা। কারণ কি মায়ের কথাগুলো তো জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল। বলে তুই আমাকে ওটা দিলি না, ওটা দিলে না ওরা না আমার শরীর থেকে রোগটা বার করে দিত, তাহলে আমি বেঁচে যেতাম। আমি না যখন বুঝতে পারিনি হসপিটালের নার্সদেরকে ডেকেছি, আমি বললাম একটু আসুন না, আমার মা কি বলছে একটু বলুন না, দেখুন না আপনারা যদি বুঝতে পারেন। আর আমার মা না হিন্দি কথা বলছিল, আমার মা কখনো হিন্দি কথা জানেও না, হিন্দি কথা অত বোঝেও না। আমরা অবাক, মা হিন্দিতে রাম নাম সংকীর্তন করছে, হিন্দিতে হনুমান চল্লিশা পড়ছে, কেন কি মা প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পুজো করতো সেই করোনা হওয়ার পর থেকে। তারপরেতে বললো যে আমি বাথরুম করব, একটু টয়লেট হবে আমার। তাড়াতাড়ি করে মাকে বেড পেনটা দেওয়া হলো, মায়ের অনেকটা টয়লেট হলো, টয়লেট হওয়ার পরে বলছে আমার ভালো লাগছে, আমি একটু শুয়ে পড়ি। দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়লো। শুয়ে দুটো হাত ওপর দিকে করে, মা যেহেতু রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, মা ফার্স্টে গুরু মন্ত্র জপ করলো। আমার মা স্বামী গহনানন্দজির দীক্ষিত,
গুরুমন্ত্র জপ করলো। গুরুমন্ত্র জপ করার পরে মা ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র করলো। প্রণাম মন্ত্রর পরে কথামৃত পাঠ করলো। কথামৃত পাঠ মানে কথামৃতর যে প্রথম যে স্টার্টিং যে মন্ত্রটা রয়েছে সেই মন্ত্রটা করলো। করার পরে বলল যে পৃথিবীর মঙ্গল হোক, সবাইকার ভালো হোক, সবাই সুস্থ থাক, ভালো থাক, এই করো মা তুমি। বলে যে আমার মা আনকনসিয়াস হয়ে গেল, আর কথা বললো না। তারই মধ্যে আমি কান্নাকাটি করে আমার বরকে, মামাকে, সবাইকে ফোন করে বলেছি যে তোমরা তাড়াতাড়ি করে এসো, মা কীরকম করছে, কীসব উল্টোপাল্টা বলছে, তাড়াতাড়ি এসো। ওরা খুব তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসেছে। এসে আমি সাথে সাথে বলেছি আমি এক্ষুনি মাকে কলকাতা নিয়ে যাব, আর আমি সকালবেলা অবধি রাখবো না, এক্ষুনি নিয়ে যাব। তারই মধ্যে তার আগে আমরা অ্যাম্বুলেন্সকে বলে দিয়েছি যে আমরা ভোরবেলা বেরোবো বলে। আবার অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়েছে অত রাত্রিবেলা, রাত প্রায় 1টা। অ্যাম্বুলেন্স আসতে জোগাড় করতে ডক্টর এসছে। ডক্টর অত রাতে এসে রেফার করেছে। রেফারেল সেই কাগজপত্র সব কিছু নিয়ে বেরোতে রাত 2:30 হয়ে গেছে। রাত 2:30 সময়ও আমার মা পুরো আনকনসিয়াস। মাকে আইসিইউ অ্যাম্বুলেন্সে তোলা হলো। আমি, আমার হাজব্যান্ড, আমার মামাতো ভাই যে ডক্টর সে, আমার ভাই ততক্ষণে চলে এসছে। আমার ভাই যদি মানে ওই ঘটনার যদি আর 10 মিনিট আগে আসতো তাও আমার মা কিন্তু ভাইকে দেখতে পেত বা ভাইয়ের সাথে দুটো কথা হতো। কিন্তু যতক্ষণে ও এসে পৌঁছেছে মায়ের সাথে কোনো কথাও হয়নি, আর মা তো জানতেও পারেনি যে ভাই এসেছে বলে। রাত 2:30 সময় আমরা রওনা হলাম। সকাল 6টা থেকে 6:15-র মধ্যে আমরা হসপিটালে ইন করলাম, সল্টলেকে, ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল, বিধাননগর। ঢুকেই সাথে সাথে মাকে এমার্জেন্সিতে নিয়ে আমি ঢুকি, একজনের অ্যালাউ। এমার্জেন্সিতে যখন মাকে ঢুকিয়েছি তখন দেখেছি যে মায়ের মুখ দিয়ে থুতু টুতু বেরিয়ে গেছে আর কি। কন্ডিশন আমার দেখেই তো মনে হয়েছে যে ভালো নয়। ডাক্তার দেখছে যে মায়ের পালস রেট খুব বেড়ে গেছে, SpO2 কমে যাচ্ছে। তারপরে মাকে নিয়ে ওরা বললো যে এই পেশেন্টকে CCUতে দিতে হবে। তাহলে আপনারা দিয়ে দিন, আমাদের কোনো অসুবিধা নেই। বলছে আমাদের এই খরচাপাতি হতে পারে। আমার কোনো অসুবিধা নেই, আপনি দিয়ে দিন। তারপরে তো মাকে নিয়ে নার্সরা CCUতে চলে গেল। ডাক্তার আমাকে বললো যে আপনি বসুন। আমি বসলাম। ডাক্তার বলল যে অবস্থায় আপনার মাকে নিয়ে এসেছেন আমরা কতটা কি করতে পারবো জানি না। আমরা আমাদের হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব। যে রোগটা হয়েছে এটা খুবই ক্রিটিক্যাল একটা রোগ, 10 লাখে মানুষের একজনের হয়। তখন বলেছি ডাক্তারবাবু রোগটা কি? বলছে রোগটা হলো AIHA, অ্যান্টি ইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়া। মানে হচ্ছে আমাদের শরীরে যে RBC গুলোকে আছে ওগুলোকে অ্যান্টিবডি ভেঙে দিচ্ছে, মানে রক্তটাকে আর জমাট বাঁধতে সাহায্য করছে না। এরকমও যে কোনো রোগ থাকতে পারে সত্যি জানা ছিল না। আমরা ক্যান্সারের কথা শুনেছি যে ক্যান্সার একটা ভয়ানক রোগ, তাতেও এখনও কত ক্যান্সার পেশেন্ট বেঁচে যাচ্ছে সঠিক স্টেজে ধরা পড়লে। কিন্তু এটা এমন একটা রোগ মানুষকে 12 ঘন্টার মধ্যে শেষ করে দেয়। তাও তো আমার মা এতক্ষণ রয়েছে। সাথে সাথে ডাক্তাররা নিয়ে গেছে। যখন টেস্ট করেছে তখন দেখছি হিমোগ্লোবিন 2.5 হয়ে গেছে। মানে এটা পুরো ঘন্টায় ঘন্টায় ফ্ল্যাকচুয়েট করছে, পুরো নেমে যাচ্ছে। বলছে এনাকে ব্লাড দিতে হবে। ব্লাড গ্রুপ কি? সেই মুহূর্তে মাথার মধ্যে আসছে না মায়ের ব্লাড গ্রুপ কি। মানে হ্যাপাজার্ড হয়ে গেছি পুরো একদম। ওরা ব্লাড গ্রুপ টেস্ট করেছে, দেখেছে AB পজিটিভ। তার মানে কি AB পজিটিভ দেওয়া যাবে? আমার AB পজিটিভ দিতে পারবো? ডাক্তাররা বলছে না, আমাকে আগে একটা টেস্ট করতে হবে। মায়ের ব্লাড স্যাম্পেলটা আমাকে নিয়ে বলেছে ল্যাবে দিতে। আমি যখন উপরে গিয়ে আমাকে যখন মায়ের ব্লাড স্যাম্পেল হাতে দিয়েছে, আমি সেই দেখে না অবাক হয়ে গেছি যে এটা কী করে একটা মানুষের ব্লাড হতে পারে। মানে আমি আপনাদেরকে জাস্ট বোঝাই, যদি আমি জলের সাথে লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো মিশিয়ে দিলে কি হবে, ওই স্পাইসেসগুলো জলের তলায় পড়ে থাকে আর জলটা পুরো উপরে থাকে লাল হলুদ জল। এক্স্যাক্টলি সেম হচ্ছে আমার মায়ের ব্লাড ওরকম হয়ে গেছে। মানে RBCগুলো পুরো নিচেতে পড়ে রয়েছে। বলছে ইনাকে, আমি টেস্ট করাতে ল্যাবে যখন দিয়েছি খানিকক্ষণ বাদে ল্যাব রিপোর্ট এসেছে। ল্যাব রিপোর্ট আসতে বলেছে দিনেকে AB পজিটিভ গ্রুপের ব্লাড দেওয়া যাবে না, ওই ব্লাড দিলে ব্লাড ক্লট হয়ে যাবে।
এতদিন আমরা কি জানি যে নিজের ব্লাড গ্রুপ দেওয়া যায়? এটাও সারপ্রাইজড আমাদের কাছে। ওনাকে ও নেগেটিভ গ্রুপের ব্লাড দিতে হবে। যে ডোনারের ব্লাডের স্যাম্পেলের সাথে আমার মায়ের ব্লাড স্যাম্পেল ম্যাচ করবে সেই ব্লাড দেওয়া যাবে। এমনিতেই আপনারা জানেন যে ও নেগেটিভ গ্রুপের ব্লাড কতটা রেয়ার। ইন দ্য মিন টাইম আমরা ফ্যামিলি ফ্রেন্ডস সবার কাছে মেসেজ দিয়েছি, কারোর যদি কেউ চেনা জানা থাকে তাহলে ডোনার বলো। আমরা অনেক ডোনার পেয়েছি। আমার অফিস থেকে আমি প্রচণ্ড হেল্প পেয়েছি, আমার পুরনো অফিস থেকে হেল্প পেয়েছি, কলিগ ফ্রেন্ড সবাই ওখানে উপস্থিত, যে যার মতো করে চেষ্টা করছে। এরকমও তো নয় যে ও নেগেটিভ গ্রুপের ব্লাড পাওয়া যাচ্ছে বলেই আমি দিতে পারবো। সেই ব্লাডটা যাচ্ছে সেই লাইফ কেয়ার বলে রয়েছে পার্ক সার্কাসের ওখানে টেস্ট হচ্ছে, এখানে HCG নিউ টাউনে আছে, এখানে টেস্ট হয়েছে। সব জায়গায় আবার এই টেস্ট হয় না। মানিকতলা ব্লাড ব্যাংকে যোগাযোগ হয়েছে, ওখানে নেই, ঠিক আছে। তারপরেতে ওখানে নেই, এখানে নেই, লাস্টে অদিতি মুন্সি ম্যাডাম, সুজিত বসু সবাই কাছ থেকে সব জোগাড় করা হয়েছে। আমরা ব্লাড স্যাম্পেল দিচ্ছি। ডায়মন্ড হারবার থেকে ব্লাড আনা হয়েছে, সেটাও আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ডস এনে দিয়েছে। ব্লাড স্যাম্পেল ম্যাচ করে দিয়ে আমরা 6 বোতল মতো ব্লাড দুদিনে আমরা দিয়েছি। মানে মাকে 3 বোতল ব্লাড দেওয়ার পরে মায়ের হিমোগ্লোবিন হয়েছে 4.9, যেটা অনেক বেশি হওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি বেশি হবে কি করে? ও তো আরবিসিগুলোকে তো ভেঙে দিচ্ছে, শরীরের ভেতরে অ্যান্টিবডিটাই তো উল্টো কাজ করছে। মাকে ভর্তি করেছি শুক্রবার সকালবেলাতে। শনিবার দিন মানে শুক্রবার দিন মাকে 3 বোতল ব্লাড দেওয়া হয়েছে। ওরা যখন মাকে ঢুকিয়েছে তখন মায়ের ভেন খুঁজে পায়নি, ওরা সেন্ট্রাল চ্যানেল করেছে। শুক্রবার দুপুরবেলাতে বলছে শরীর খুব একটা ভালো নয়, আমাদের থেকে একটা কনসেন্ট চেয়েছে যে খুব স্টেরয়েড দিতে হবে 10 গুণ বেশি, কেন কি এটাও স্টেরয়েডটাও কাজ করতে প্রায় 24 থেকে 48 ঘন্টা লাগে। দিলেই যে সাথে সাথে কাজ হবে সেটা নয়, সেটাও একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। আমরা সেই রিস্কটাও নিয়েছি, সেই রিস্কে আমরা সেই কনসেন্টে সাইন করেছি, সাইন করে আমরা দিয়েছি। মাকে স্টেরয়েড দেওয়া হলো, স্টেবল 4.9 হলো। কিন্তু তারপরে মানে এটা শনিবার দিন দুপুরবেলা যখন 1টার সময় ডক্টর আমাদের সাথে ভিজিট করলো, মানে কথা বললেন, তখন বলছে যে দাঁড়ান, এইসব হয়েছে কিন্তু একটা খারাপ ব্যাপারও আছে, যেটা হচ্ছে ওনার ইউরিন বন্ধ হয়ে গেছে, ওনার কিডনিটা ঠিকঠাক কাজ করছে না, এটার জন্য হয়তো ডায়ালিসিস দিতে হতে পারে। আপনারা কি রাজি আছেন? আমি বললাম হ্যাঁ রাজি, কেন রাজি নয়, দিতে হবে, ডায়ালিসিস করতে হবে। বলছে আমাদের এরকম বিভিন্ন জায়গা থেকে আমাদের বড় বড় ডাক্তাররা আসছেন, আজকে পিজির যে HOD উনিও আসছেন, উনি এসে সব কিছু দেখে যখন ডাকবেন আপনারা কিন্তু এখানে থাকবেন, আপনারা যাবেন। আমরা ওয়েট করে আছি যে ডক্টররা আসছে, আমরা বুঝতে পারছি। তারপরে খানিকক্ষণ বাদে ডাকলো, গেলাম। যাওয়ার পরে পিজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে স্পেশালি উনি কেন ওইখানে ডাক্তাররা সবাই মিলে এত বুঝিয়েছে, এত সুন্দর করে, মানে আমার মতো মানুষও মানে বুঝতে পেরেছে যে মানে শরীরের মধ্যে কি নয় কি চলে আমাদের, আর মায়ের যেটা হয়েছে। ওরা বলছে যে মা রে, এটা কোনো অঙ্ক নয় যে আমি ব্যাক ক্যালকুলেশন করে এটাকে বিলিয়ে দেবো। আমাদের শরীরে যে কত কাণ্ড আছে, আর যে রোগটা হয়েছে এটা অতি রেয়ার কেস, 10 লাখে মানুষের একজনের হয়। আমাদের এখানে এই রকম রোগ হয়নি। এটা নিয়ে এখনো পড়াশোনা চলছে, রিসার্চ চলছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা ভগবানের উপর, আর কিছু বলতে পারবো না রে। তোর তো মা হয়, আমরাও কিছু জনের, আমাদের মা এখনো জীবিত, কিছু জনের মাকে আমরাও হারিয়েছি, যতজন রয়েছি আমরা এখানে। ডাক্তাররা সান্ত্বনা দিচ্ছে, বা ডাক্তারদের চোখের কোনো একটা জল, সেটা আমি দেখেছি। নার্স একটা ছিল, সে দুটো এসে আমার হাত ধরে বলেছিল যে দিদি তুমি ভগবানকে ডাকো, আমরা তো আমাদের মতো চেষ্টা করছি, তোমার মায়ের কাছে আমি আছি সব সময়। সে আমার ছোট বোনের মতো, আমার থেকে বয়সে ছোট। রাত্রেবেলাতে ডায়ালিসিস দেওয়া আরম্ভ হবে রাত 11টার সময়। ডাক্তার বললো যে আজকে কাউকে থাকতে হবে না, আজকে আপনারা চলে যান, শনিবার দিন রাতটা। তাও কি মন হলো যে না, যাব না, থেকেই যাই, ডায়ালিসিসটা দেওয়া আরম্ভ হচ্ছে, থেকে যাই।
আমি, আমার হাজবেন্ড আর আমার ভাই করে থেকে গেলাম। আর সবাই তো ক্লান্ত, দৌড়চ্ছে, বাকিদেরকে সব পাঠিয়ে দিলাম। কাছাকাছি একটা সল্টলেকের কাছে একটা মামারা ঘর নিয়েছিল, ওখানে ওরা রেস্ট করতে গেল। ওরা যেতে চায়নি, আমরা জোর করে পাঠালাম, আমরা তো আছি, তোমরা যাও। তারপরে না ওই হসপিটালে সেই বড় বড় বেঞ্চগুলো থাকে, ওইখানে না শুয়ে পড়েছি, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তার মাঝে আমার ভাই, আমার হাজব্যান্ড দেখে এসেছে বড় বড় মেশিন লাগানো হয়ে গেছে, ডায়ালিসিস আরম্ভ হয়ে গেছে রাত 11টা থেকে। ঘুম ধরে গেছে, 1টা অবধি জেগেছিলাম, ডায়ালিসিস চলছে, তারপরে ঘুমিয়ে গেছি। রাত 3:30টার সময় একজন সিকিউরিটি এসে ডেকেছে। ফার্স্টে আমার ঘুম ভাঙেনি, আমার হাজব্যান্ডকে ডেকেছে, বলছে ওপরে ডক্টর ডাকছে। দিয়ে আমার হাজব্যান্ড আমাকে জোর করে ডেকেছে, ধড়পড় করে উঠেছি। উঠেই যখন বলছে ডাক্তার ডেকেছে, সে কি দৌড়েছি, তাড়াতাড়ি করে দৌড়ে গেছি সিসিউতে। গিয়ে দেখছি যে ডাক্তার একটা চেয়ার দিয়েছে, দিয়ে বলছে আপনি বসুন। আমি বসেছি। ডাক্তার বলছে ওনার 90% ডায়ালিসিস হয়ে গেছিল, আর 10% উনি নিতে পারছেন না, ওনার মাল্টি অর্গান ড্যামেজ স্টার্ট হয়ে গেছে। ভগবানকে ডাকুন, শরীর প্রচণ্ড ডিটোরিয়েট করে যাচ্ছে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। এই যে কথাটা যখন বলে দিয়েছে না, ওই সিসিউর মধ্যে এত এসি জ্বলছে, আমার গা হাত পা থরথর করে কাঁপছে। কাশি আরম্ভ হয়ে গেছে, সে একটা বাজে পরিস্থিতি। কি করব কিছু বুঝতে পারছি না, গা হাত পা কাঁপছে। ডাক্তারে বলছে জল দেবো, আপনি বমি করবেন। সিস্টাররা এসে বলছে আপনি এরকম করবেন না, একটু শান্ত হন। আমার হাজব্যান্ডকে বলছে ইনাকে একটু বাইরে নিয়ে যান, এখানে উনি অসুস্থ হয়ে পড়ছেন, মন শক্ত করতে হবে, কিছু করার নেই। তো আমায় ধরে ধরে বাইরে নিয়ে এলো। কিছু তখন কি করব, কোথায় যাব, কি করব, কিছুই মাথার মধ্যে আসছে না। শুধু মনে হচ্ছে পায়ের তলাতে আর কিছু নেই, আমি শূন্যে ভাসছি। নিচে গেলাম, নিচে গিয়ে ওদের রিসেপশন এরিয়াতে বসলাম। তখনও ভাইকে বলা হয়নি। কৌশিককে বললাম যে ভাইকে এবারে ডাকো। কৌশিক গেল ভাইকে ডাকতে। ভাই এসেছে, ভাইকে আস্তে আস্তে সব কথা বললাম। শোনার পরে সে একটি অস্বাভাবিক আচরণ শুরু করেছে, এদিক ওদিক চলে যাচ্ছে, সিকিউরিটি গেট আটকেছে, চিৎকার চেঁচামেচি একটা স্টার্ট হয়ে গেছে। আমি কি করব, কাকে বলবো অত রাতে, বলতেও পারছি না। সবাই একটা টেনশনের মধ্যে রয়েছে, সবাই দৌড়াদৌড়ি করে ক্লান্ত। তারপরে ভোর 4:30 5টার দিকে আমার তো ভাইকে ফোন করা হলো। মেজো মামা, ভাই, সেজো মামা, ওরা কাছাকাছিই ছিল, সল্টলেকে একটা ঘর ভাড়া নিয়েছিল, একটা রুম নিয়েছিল। ওরা এলো, ভাই আর আমার হাজব্যান্ড করে উপরে গেল ডক্টরের সাথে কথা বলতে। ততক্ষণে আরেকটা অ্যাটাক হয়ে গেছে। তখন শুধুই মা সারদার কাছে প্রার্থনা করছি, মা ভবতারিণীর কাছে প্রার্থনা করছি যে কি করলে, তোমরাই ভালো একটা মিরাকেল করতে। তখন কিছু মাথার মধ্যে নেই। একে একে আত্মীয় স্বজনরা সব মেসেজ করছে কেমন আছে। ওদেরকে সবাইকেই মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে জানালাম যে অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু খবর আসবে। ততক্ষণে মনের ভেতরে একটা জানান দিয়ে দিয়েছে যে মাকে আর ফেরাতে পারলাম না। বাবাকে কিছু খবর দিইনি,
শ্বশুর শাশুড়িকে জানিয়েছি যে বাবাকে কিছু না বলতে। শুধু বাবাকে জিজ্ঞাসা করেছি, বাবা তোমার আসতে কতক্ষণ লাগবে? বাবা বলছে যাচ্ছি। তখন বাজে হচ্ছে ওই 7টা, ওরকম 7টা হয়নি, 7টার আগেই হবে। বাবা বলছে পৌঁছে যাচ্ছি আধ ঘন্টার মধ্যে, গাড়ি নিয়ে যাচ্ছি, পৌঁছে যাচ্ছি। বাবা মামিমা ওরা এসেছে। তারই মধ্যে কৌশিকের কাছে সিকিউরিটি বলেছে যে ওপরে ডাকছে। কৌশিক আর ওই ভাই মিলে ওপরে গেছে। ততক্ষণে গিয়ে ওরা দেখেছে যে মাকে সিপিআর দিচ্ছে। ততক্ষণে 3 নম্বর অ্যাটাক হয়ে গেছে। তারপরে ডাক্তার বলে দিয়েছে যে না, পারলাম না কিছু করতে। শেষ। আমার মা ছেড়ে দিয়ে চলে গেল। আমি এখনও যখন ঠাকুর প্রণাম করি, ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যে ঠাকুর মা স্বামীজিকে যে মা এত ডাকতো, এত ভক্তি বিশ্বাস ছিল, আমারও আছে। কি মা যে লাস্টে কথাটা বললো যে সবাই এর মঙ্গল হোক, সবাই সুস্থ থাক, ভালো থাক, কিন্তু এতে আমাদের মঙ্গলটা কোথায় হলো আমি সেটাই বুঝতে পারি না। এত তাড়াতাড়ি ব্যাপারটা ঘটে গেল লাইফে, ঝড়ের মতো এসে পুরো উড়িয়ে নিয়ে গেল, আমাদের পুরো সংসারটা ভেসে গেল। যে মানুষটা পুরোটা ট্যাকেল করতো। মা বাবার ঋণ কেউ কোনোদিনও শোধ করতে পারে না। উপরন্তু আমার মেয়েকে ছোটোর থেকে বড় করা, নিজের কাছে রেখে 9 মাস বয়স থেকে। আমি কলকাতায়, আমার মায়ের কাছে আমার মেয়ে রয়েছে মেদিনীপুরে। আমি শুধু শুনতাম ফোনেতে শরীর খারাপ হয়েছে, মা ডাক্তারের কাছে নিয়ে গেছে, সব কিছু, কিন্তু সেগুলো শুনেছি। আর মা তো সেগুলো পুরোটা করেছে না। এখন ফোনের তার দিকে তাকিয়ে বসে থাকি, কোনো কলও আসে না, মায়ের গলাও শুনতে পাই না। মাঝে মধ্যে একটা দুটো ভিডিও রয়েছে, ওগুলো দেখি, ছবিগুলো দেখতে পাই। এই শূন্যস্থান কোনোদিনও ফিল আপ হওয়ার নয়। যতদিন বেঁচে থাকবো ততদিন ভেতরে ধিক ধিক করে জ্বলবে। আজ দুটো ফ্ল্যাট করলো, সব কিছু করলো, সব গুছলো, কিন্তু সে মানুষটা রইল না। কিভাবে ছেড়ে যেতে পারলো? সবাই এটাই বোঝাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, যার যতদিন আয়ু থাকে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কিন্তু এইটাই কি আমাদের কাছে, আমাদের কপালে ছিল যে এই বয়সে মা আমাদেরকে ছেড়ে চলে যাবে বলে? যাই হোক, সবাই মিলে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন, আত্মার তার শান্তি হোক, সে মুক্ত হোক। জানি সে মুক্ত হয়ে যাবে, সে অনেক ভালো কাজ করে গেছে।